গাজায় গেল ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আর রাফা শহরের আরও ভেতরে ঢুকে পড়েছে ইসরায়েলি সেনারা। এদিকে ফিলিস্তিনের গাজায় চলমান হামলায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ করেছে ইসরায়েল। জাতিসংঘের মানবাধিকার পরিষদের এক তদন্ত প্রতিবেদনে কথা বলা হয়েছে। আরও জানাচ্ছেন ঋতু সাহা। স্বজন হারানোর কান্নায় ভারী হয়ে উঠেছে রাফা শহরের বাতাস। প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন এখানে থাকা কোনো না কোনো ফিলিস্তিনি। ইউএন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি UNRWA বলছে রাফাতে ৬৫,০০০ মানুষ এখনও আটকা পড়ে আছে। এর মধ্যেই রাফা শহরের আরও ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলি ট্যাঙ্ক। বেড়েছে হামলার তীব্রতা। স্থল ও আকাশপথে সর্বাত্মক হামলা চালিয়ে যাচ্ছে IDF। গাজায় ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে রাফা শহরের ত্রাণবাহী ট্রাকের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় প্রাণ গেছে ৯ ফিলিস্তিনির। এছাড়া গাজার মধ্যাঞ্চলে নুসেরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় ২ জন নিহত হয়েছেন। গাজা উপত্যকায় কি এখন আর কোনো নিরাপদ স্থান আছে? আমরা রাফাতে নিরাপদ ছিলাম। এখানে আমরা বাস্তুচ্যুত হয়েছি এবং আমাদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, শিশুরাও মারা গেছে। ইসরায়েলি বন্দুকের মুখে ফিলিস্তিনিদের জীবন সস্তার পণ্যে পরিণত হয়েছে। ইসরায়েলি সেনারা গাজার বেশিরভাগ এলাকাকে বর্জ্যস্তূপে পরিণত করেছে। গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আল মাওয়াসিতে ইসরায়েলি হামলায় ৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরই মধ্যে আতঙ্কগ্রস্ত অনেক পরিবার গাজার উত্তরাঞ্চলে আশ্রয় নিতে শুরু করেছে। ইসরায়েলি সেনারা আমাদের বলেছিল আল মাওয়াসি আমাদের জন্য নিরাপদ জায়গা। এখানেও আমাদের বাচ্চাদের জন্য কোনো নিরাপদ জায়গা নেই। হামলায় আমাদের প্রতিবেশীর ৪ সন্তান নিহত হয়েছে। আমরা এভাবে আর কতদিন পালিয়ে বেড়াবো? এদিকে বুধবার জেনেভার জাতিসংঘের মানবাধিকার পর্ষদের অধিবেশনে চেয়ারপারসন নাভি পিল্লাই বলেন, ইসরায়েল জোর করে গাজার পুরো জনগোষ্ঠীকে ছোট্ট আবদ্ধ এলাকায় ঠেলে দিয়েছে, যা অনিরাপদ এবং বসবাসের অযোগ্য। তিনি আরো বলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় ব্যাপক ধ্বংস সক্ষমতার অস্ত্রের উদ্দেশ্যমূলক ব্যবহার দৃশ্যত বেসামরিক জনগোষ্ঠীর ওপর ইচ্ছাকৃত এবং সরাসরি হামলায় ছিল। ঋতু সাহা, ৭১। দীর্ঘ যুদ্ধে অবসাদ আর বিষাদগ্রস্ত গাজাবাসী হারিয়ে ফেলছে ধৈর্য। গাজার বেশিরভাগ মানুষই এই যুদ্ধে একাধিকবার অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন। এদিকে বর্জ্য ব্যবস্থাপনা ভেঙে পড়ায় গাজার পরিবেশ চরম অস্বাস্থ্যকর হয়ে পড়েছে। এতে বেড়েছে রোগবালাই। আরও জানাচ্ছেন সৃষ্টি ঘটক। ছুটতে ছুটতে আমরা ক্লান্ত। হয় কোনো সমাধানে আসুন, নয়তো আমাদের উপরও একটা বোমা ফেলে সব যন্ত্রণা থেকে মুক্তি দিন। এই দুর্যোগ সহ্য করার ক্ষমতা আমরা হারিয়ে ফেলছি। যুদ্ধ আর কত? কোথায় এর শেষ? শেষ যদি হয়, তারপরও কি বাসযোগ্য হবে গাজা? ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নিহতের পর এসব প্রশ্নের উত্তর খুঁজছে গাজাবাসী। কবে থামবে সংঘাত? কবে মিলবে মুক্তি? রাত ১টার দিকে আমরা গভীর ঘুমে হঠাৎ বুঝতে পারি আমাদের ভবনটি দুলছে। চোখের নিমিষেই ধসে পড়ে। একটা পরিবারের ৫টি শিশু আর তাদের বাবা মা মারা যায় আমাদের চোখের সামনে। একইভাবে বিশ্ববাসীর কাছে ক্ষোভ জানান ফিলিস্তিনি আহমেদ বারবাক। আপনারা কি কেউ দেখেন না গাজায় কি হচ্ছে? প্রতিদিন এখানে ২, ৩, ৪০০ মানুষ মারা যাচ্ছে। আপনারা আমাদের কাছে কি চান? জেরুজালেম নিয়ে যান, কিন্তু নেতানিয়াহু আর তার বাহিনী এখানে যে গণহত্যা চালাচ্ছে সেটা থেকে আমাদের উদ্ধার করুন। এদিকে দীর্ঘ যুদ্ধে বাস্তুচ্যুত মানুষের জীবনযাপনের ধরন হয়ে গেছে অত্যন্ত অস্বাস্থ্যকর। দৈনন্দিন সব বর্জ্য, ত্রাণের প্যাকেট সবই ফেলা হচ্ছে তাঁবু বা বসতবাড়ির আশপাশেই। এতে দুর্গন্ধ আর রোগ জীবাণু ছড়াচ্ছে বাতাসে। বাড়ছে রোগবালাই। আমার ৬ বছরের একটি শিশু আছে। এছাড়া আরো ২ সন্তান আছে। ওদের গায়ে বিভিন্ন রকম চর্মরোগ হচ্ছে। কারো না কারো জ্বর লেগেই আছে। কিছুতেই সুস্থ রাখতে পারছি না ওদের। গাজার বাসিন্দারা জানান, পরিবেশে নানা ধরনের ঝুঁকি বাড়ছে এই যুদ্ধে। সেখানে মানুষজন এমন সব রোগবালাইয়ে আক্রান্ত হচ্ছে যা আগে কখনোই দেখা যায়নি।
তার উপর যদি দীর্ঘদিন এসব ময়লা পলিথিন মাটির সঙ্গে মিশতে থাকে তাহলে ভূগর্ভস্থ পানিও দূষিত হয়ে যেতে পারে। আর এভাবে চলতে থাকলে পরিবেশের যে ক্ষতি হবে তা অপূরণীয়। সৃষ্টি ঘটক, ৭১। হামাসকে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়, একথা স্বীকার করেছেন ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল 13-কে দেয়া এক সাক্ষাৎকারে রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, ইসরায়েল হামাসকে নির্মূল করতে যাচ্ছে, এটি হলো মানুষের চোখে ধুলো দেয়া। ইসরায়েল বিকল্প ব্যবস্থা দিতে না পারলে হামাস শেষ পর্যন্ত টিকে থাকবে। হ্যাগারি আরও বলেন, হামাস একটি আদর্শ, আর কোনো আদর্শকে নির্মূল করা যায় না। ইসরায়েলি কোনো কর্মকর্তার মুখ থেকে এ ধরনের কথা এটাই প্রথমবার শোনা গেল। গত ৮ মাসে ইসরায়েলের হামলায় অন্তত ৩৭,৩৯৬ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। লেবাননের হিজবুল্লাহর সঙ্গে শিগগিরই একটি সর্বাত্মক যুদ্ধের সিদ্ধান্ত আসছে, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। ইসরায়েলের সামরিক কর্মকর্তারা বলছেন, ইসরায়েল লেবাননের সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত এবং হিজবুল্লাহকে নিশানা করে আক্রমণের পরিকল্পনাও অনুমোদন করা হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে কাটজ বলেছেন, হিজবুল্লাহ ও লেবাননের বিরুদ্ধে খেলার নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার খুব কাছাকাছি চলে আসছে ইসরায়েল। সর্বাত্মক যুদ্ধে হিজবুল্লাহকে ধ্বংস করে দিয়ে লেবাননকে নাস্তানাবুদ করা হবে, তবে এর জন্য ইসরায়েলকে কঠিন মূল্য চুকাতে হবে। ওদিকে হিজবুল্লাহ বলেছে, গাজায় যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত তারা হামলা বন্ধ করবে না। যদি ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করে তাহলে ইসরায়েলের কোনো অংশ নিরাপদ থাকবে না। বুধবার এক টেলিভিশন ভাষণে এই হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ। তিনি বলেন, যদি ইসরায়েল পূর্ণ যুদ্ধ শুরু করে তাহলে তারা যেন জল, আকাশ এবং স্থল থেকে হামলার জন্য প্রস্তুত থাকে। হিজবুল্লাহ কোনো নিয়ম বাধা ছাড়াই যুদ্ধ করবে। এদিকে প্রথমবারের মতো ইউরোপের দেশ সাইপ্রাসে হামলার হুমকি দিয়েছেন হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, সর্বাত্মক যুদ্ধ শুরু হলে সাইপ্রাস দখলদার ইসরায়েলি বাহিনীকে তাদের বন্দর এবং ঘাঁটি ব্যবহার করতে দিতে পারে। তিনি বলেন, লেবাননে হামলা চালানোর জন্য যদি সাইপ্রাসের বন্দর এবং ঘাঁটি ইসরায়েলি সেনাদের জন্য খুলে দেওয়া হয় তবে এর অর্থ হবে সাইপ্রাসের সরকার এই যুদ্ধে অংশ নিচ্ছে। ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথির হামলার এক সপ্তাহ পর গ্রিসের মালিকানাধীন একটি জাহাজ ডুবে গেছে। গত বুধবার লোহিত সাগর দিয়ে যাওয়া কয়লাবাহী ওই জাহাজে হামলা চালায় হুথিরা, তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এই হামলার সময় ইঞ্জিন রুমে থাকা একজন ক্রু নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। বাণিজ্যিক জাহাজ পর্যবেক্ষণকারী সংস্থা ইউনাইটেড কিংডম ম্যারিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, মঙ্গলবার টিটর নামক ওই জাহাজটি সবশেষ যেখানে দেখা গিয়েছিল তার চারপাশে ধ্বংসাবশেষ ও তেল দেখা গেছে। অন্যান্য জাহাজকেও এই এলাকায় সতর্কতা বজায় রাখার পরামর্শ দিয়েছে ইউকেএমটিও। চলতি বছরের ২রা মার্চ হুথির হামলায় ডুবে যায় ৪১,০০০ টনেরও বেশি সার বহনকারী ব্রিটিশ জাহাজ রুবিমার। এরপরই টিউটরে ডুবে যাওয়ার খবর এলো। তীব্র তাপপ্রবাহে ৭২ ঘন্টায় ভারতের দিল্লি ও নয়ডায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিল্লিতে ৫ জন এবং নয়ডায় ১০ জনের মৃত্যু হয়েছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, দিল্লিতে বেশ কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। এজন্য সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। দিল্লির হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তীব্র এই তাপপ্রবাহে মৃতের হার প্রায় ৬০ থেকে ৭০%। তীব্র তাপপ্রবাহ সম্পর্কে সচেতনতার অভাবেই মৃত্যুহার বেশি বলে জানান চিকিৎসকরা। হিটস্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে দেরি করে হাসপাতালে আনা হলে রোগীর মৃত্যু ঝুঁকি বেড়ে যায় বলেও জানান তারা। এদিকে ভারতের আসামে বন্যা ও ভূমিধসে ৫ জনের মৃত্যু হয়েছে। বুধবার দেশটির স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আসামের গাইনাছড়া গ্রামে এই ভূমিধসের ঘটনাটি ঘটেছে। বুধবার ভারতীয় এক সংবাদ মাধ্যম জানিয়েছে, আসাম রাজ্যের ১৯ জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ৩ লাখ মানুষ। সবশেষ রাজ্যের করিমগঞ্জ জেলায় একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়। আসামের স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে করিমগঞ্জ জেলা। সেখানে ১.৫ লাখেরও বেশি মানুষ বন্যা কবলিত। এর আগে মে মাসের ঘূর্ণিঝড় রিমাল রাজ্যটিতে আঘাত হানার পর থেকে ভূমিধসে মোট মৃতের সংখ্যা ৩০ জন ছাড়িয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর বিমান হামলায় ৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গত ৩ দিনে টাঙ্গাপ শহরে চালানো হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। বার্মিজ সংবাদ মাধ্যম ইরাবতীর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে,
পান্ডিন দ্বীপের কানসেইক গ্রামে বিমান হামলায় 2 কিশোর এবং 1 নারী নিহত হন। এ সময় আহত হন আরও কয়েকজন। বিমান হামলার পর ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যান বহু বাসিন্দা। গ্রামবাসীর অভিযোগ, এটি বেসামরিক নাগরিকদের ওপর সামরিক জান্তার ইচ্ছাকৃত হামলা। এই হামলায় বেশ কিছু ঘরবাড়িও ধ্বংস হয়েছে। একই দিন ইয়াওয়ার থিটকেল গ্রামে চালানো বিমান হামলায় আহত হন 17 বছর বয়সী এক কিশোর। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার পুতিনের পিয়ংইয়ং সফরে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এতে দ্বিপক্ষীয় প্রতিরক্ষার প্রতিশ্রুতি দেন দুই নেতা। গত কয়েক বছরের মধ্যে এশিয়ায় এটি রাশিয়ার অন্যতম একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিম এটিকে জোটের মতো হিসেবে উল্লেখ করেছেন। সৃষ্টি ঘটকের প্রতিবেদনে বিস্তারিত। 24 বছরে প্রথমবার উত্তর কোরিয়া সফর বেশ আনন্দঘন কেটেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। তাকে রাজকীয়ভাবে স্বাগত জানানোর কোনো চেষ্টাই বাকি রাখেননি উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। পিয়ংইয়ংয়ের সব গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে পুতিনের পোর্ট্রেট বসানো হয়েছে। উত্তর কোরিয়ার সর্বোচ্চ ভবন রিউগিয়ং হোটেলে ডিজিটাল আলোকসজ্জায় বিশাল অক্ষরে লেখা হয়েছে স্বাগতম পুতিন। এই ভবনটির উচ্চতা 101 তলা। চোখ ধাঁধানো আলোকসজ্জায় দুই নেতা উপভোগ করেন উত্তর কোরিয়ার নামি দামি শিল্পীদের পরিবেশনায় চমৎকার এক কনসার্ট। এ সময় উপস্থিত দর্শনার্থীদের হাতে ছিল রাশিয়া ও উত্তর কোরিয়ার পতাকা এবং পুতিনের ছবি। এরপর উত্তর কোরিয়ার ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়। দুই নেতার পানাহারে সেখানেও তৈরি হয় এক বন্ধুত্বপূর্ণ পরিবেশ। এই রাষ্ট্রীয় সফরে কিম জং উনের জন্য উপহার নিতে ভোলেননি পুতিন। কিমকে রাশিয়ার তৈরি বিলাসবহুল অরাস লিমোজিন গাড়ি, চা কাপ সেট, এমনকি ছুরিও উপহার দিয়েছেন তিনি। গত ফেব্রুয়ারিতেও কিমকে একটি অরাস লিমোজিন গাড়ি উপহার দিয়েছিলেন পুতিন। সফরের দ্বিতীয় দিনটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিম জং উনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেন পুতিন। এতে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রয়েছে। দুই নেতা বৈঠক শেষে একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছেন। পুতিন বলেছেন, দুদেশের যে কোনো একটি আক্রমণের শিকার হলে এতে দ্বিপক্ষীয় প্রতিরক্ষার ধারা অন্তর্ভুক্ত রয়েছে। যে বিস্তৃত অংশীদারিত্ব চুক্তি আজ স্বাক্ষরিত হলো, এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি দুই দেশ কোনো রকম আক্রমণের শিকার হলে দ্বিপক্ষীয় সহযোগিতার কথা উল্লেখ রয়েছে। এদিকে রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক একটি নতুন ধাপে উচ্চতর পর্যায়ে পৌঁছে গেছে, যা কিনা জোটের মতো, এমনটাই বলেছেন কিম জং উন। এ সময় তিনি রাশিয়াকে আজীবন নিঃশর্ত সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দেন। আমার এতে কোনো সন্দেহ নেই যে এই চুক্তি গঠনমূলক, প্রগতিশীল এবং পুরোপুরি শান্তির পক্ষে এবং প্রতিরক্ষামূলক। এতে দুই দেশের জনগণেরই ভালো হবে। উত্তর কোরিয়া ও রাশিয়া এখন জোটের মতো। উত্তর কোরিয়া সফর শেষে বুধবার ভিয়েতনাম গিয়েছেন রুশ প্রেসিডেন্ট। বৃহস্পতিবার পর্যন্ত থাকবেন সেখানেই। সৃষ্টি ঘটক, ৭১। মধ্য আফ্রিকার দেশ চাদের একটি সামরিক অস্ত্রাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় অন্তত 9 জন নিহত হয়েছে। এই ঘটনায় 46 জন আহত হয়েছে। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনায় আহতদের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মঙ্গলবার রাতে রাজধানী এনজামেনার একটি সামরিক গোলাবারুদের ডিপোতে এই আগুন লাগে। পরে ওই ডিপোতে বিস্ফোরণ ঘটে। এছাড়া চাঁদের প্রেসিডেন্ট মাহমাদ ইদ্রিস দেবী ইতনো শহরের গৌতজি এলাকার আহতদের দেখতে যান। দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এই ঘটনায় আহতদের দেখভাল করবে সরকার। তাপপ্রবাহ ও অসহনীয় গরমে চলতি বছরে হজের শুরু থেকে পর্যন্ত মৃত্যু হয়েছে 922 জন হজযাত্রীর। পাশাপাশি বহু সংখ্যক হজযাত্রীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের খুঁজে পেতে উদ্গ্রীব হয়ে পড়েছেন তাদের আত্মীয় স্বজনরা। তীব্র এই গরমে হজের অনুমতি না থাকা হাজিদের শীতাতপ নিয়ন্ত্রিত অবকাঠামোতে ঢুকতে দেয়া হয়নি। এ কারণেও অনেকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এবার হজ শুরুর আগে সৌদির সরকার ঘোষণা দিয়েছিল, অনুমতি ছাড়া যারা হজ করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে তা সত্ত্বেও অনেকে হজ করতে মক্কায় উপস্থিত হয়েছিলেন, কিন্তু তাদের সাথে অমানবিক আচরণ করেছে সৌদি কর্তৃপক্ষ। এমন অভিযোগ করছেন অনুমতিবিহীন হজযাত্রীদের স্বজনরা।